হিলাল ভাইয়ের পক্ষ থেকে প্রত্যেকেই কৃতজ্ঞতা প্রকাশ করছি, যেহেতু আপনারা কষ্ট করে এসেছেন এবং অনেকদিন পরে অনেকদিন পরে মানে এরকম দীর্ঘ 17-18-20 বছর এভাবে মনে আমরা এক জায়গায় হতে পারি না। হয়তো একই জায়গায় বসবাস করি, একই অঞ্চলে থাকি, একই পাড়ায় থাকি, তারপরে আমরা এইভাবে একত্রিত হতে পারি না। দীর্ঘদিন পরে যেহেতু আমাদের এই অঞ্চলের মা চাচিদের নিয়ে বন্ধু নিয়ে আমরা এক জায়গায় একত্রিত হতে পেরেছি, এই জন্য মহান আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। এটা যে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার পরেই আমাদের মূল কার্যক্রম আমরা শুরু করব। সর্বোচ্চ আপনাদের কাছ থেকে 30 মিনিট সময় নিব, তার মানে মাগরিবের আজানের আগেই আমরা শেষ করব ইনশাআল্লাহ। আমার এই অঞ্চলের মুরব্বী জওয়ান এবং আমাদের অনেক মা বোনেরা আছেন, আত্মীয় স্বজনেরা আছেন এবং এই ডানে বসে আছেন আমাদের অনেক মুরব্বী স্বজন এবং এই সালেহা ইউসুফি হাফিজিয়া মাদ্রাসার যারা হাফেজে পড়াশোনা করছেন, সেই কোরআনে হাফেজের শিক্ষার্থীরা এখানে বসে আছেন এবং এই সারিতে, এইখানে যে সারিতে আপনারা একটু খেয়াল করে দেখবেন, এই সারিতে যারা বসে আছে তারা প্রত্যেকে কিন্তু এই অঞ্চলেই তাদের বাড়ি, এই এলাকায় তাদের বাড়ি। আপনারা কিন্তু এখানে যারা বসে আছেন তারা কিন্তু সব এই এলাকায় বসবাস করেন, এই এরিয়ার ভিতরে আপনাদের বাড়ি ঘর, দীর্ঘদিন আপনারা এখানে বসবাস করেন। এখানে কিন্তু বাইরের লোক খুব কম আছে, মানে বাইরের লোক 2-1 বাদে সবই কিন্তু এই অঞ্চলে মানে এই এরিয়ার যারা বসবাস করে থাকেন তারাই এখানে বসে আছেন। আপনাদের ডাকার উদ্দেশ্য একটাই, যে আপনাদের সামনে যে কথাগুলো আমি বলবো সে কথাগুলো বলার আগেই আমি একটু পরিচয় পর্ব সেরে দিই। যেমন এই অঞ্চলের এই যে বসে আছে ওই কর্নার থেকে আসি আমি, ওই কর্নারে বসে আছে আমাদের রিপন ভাই, আপনারা সবাই তো চেনেন, এই অঞ্চলের সন্তান। পাশে বসে আছেন শামীম ভাই, তার পাশে গোলাম রসুল, এর পাশে জলিল ভাই, আমাদের অঞ্চলের মুরব্বী আমাদের সেকেন্দার মল্লিক, আমাদের মিয়া ভাই বসে আছেন, আরেক বড় ভাই বসে আছেন আমাদের ফিরোজ আহমেদ সর্দার, ফিরোজ আহমেদ আমাদের বড় ভাই, এখানে বসে আছেন রাজু, আর আমার এই সাইডে বসে আছেন রহমান ভাই। রহমান ভাইকে তো সবাই চেনেন, সবই তো রাজাপুরে এই বাড়ি। আমার ডাইন সাইডে বসে আছেন আরেক বড় ভাই আমাদের কামাল ভাই, তার পাশে বসে আছেন আমাদের বিল্লু দিকে তো সবাই চেনেন, মনে হয় কম বেশি এই জায়গায় যে আমার আপনারা আছে সবাই, আমাদের মা চাষিরা সবাই চেনে। তারই হাজবেন্ড আমাদের কমন দুলো ভাই আর কি। কেউ নেই কেন বাইরের কেউ নেই, বাইরের কাউকে ডাকিনি কেন? আপনাদের সাথে আমি মন খুলে কথা বলবো। আপনারা যখন আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন তখন আমার কথা বলে কিন্তু আমি শান্তি পাবো এবং কথার উত্তরটা ভালোভাবে দেওয়া সম্ভব। আপনাদের অনেক সুবিধা সুবিধা আছে না? আপনাদের যেমন থাকে আমারও কিন্তু সুবিধা সুবিধা আছে। এইখানে যারা বসে আছে প্রত্যেকটা মানুষের কিন্তু সুবিধা অসুবিধা আছে। অথবা আমরা যদি একে অপরের সাথে শেয়ার না করতে পারি তাহলে এই অঞ্চলে বসবাস করা বৃথা। এই অঞ্চলে যারা আমরা বসবাস করি, আমরা যদি প্রত্যেকে যদি সুখ দুঃখের সাথে নামতে পারি তাহলে এই অঞ্চলে বসবাস করা আমাদের জন্য খুবই কষ্টকর। কারণ আমরা চাই প্রত্যেকে সুখ দুঃখের সাথে এবং বিপদের মধ্যে পাশে থাকতে। আজকে যার কারণে আমার এই অঞ্চলে এই এরিয়া আমার মা বোনদের এবং চাচি যারা এখানে আছেন এবং আমার এই যে পিতা সমতুল্য যারা আছেন এবং আমার ভাইয়ের মতো যারা, সবাইকে নিয়ে বসার উদ্দেশ্য এইটাই যে আজকে আপনাদের সাথে কথা বলবো, আপনাদের সুবিধা অসুবিধার বিষয়ে কথা বলবো। এবং আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, আপনারা কি সকলে জানেন? আমাদের এই পাশে আমাদের যে মা চাচিরা আছেন, একটু বলেন তো, বোনেরা আছেন, 12 ফেব্রুয়ারি নির্বাচন, জাতীয় নির্বাচন, আপনারা কি জানেন? এটা জোরে বলেন, জানেন কিনা? আমাকে শুনতে হবে, এখানে বাইরের কেউ নেই। তাহলে 12 ফেব্রুয়ারি যদি আমাদের জাতীয় নির্বাচন হয়, এই যে এখানে যারা বসে আছে এরা এই মাসুম বাচ্চারা জানে, কিন্তু এই যারা কোরআনে হাফেজ পড়ছে এরাই জানে 12 তারিখে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে হচ্ছে নির্বাচন। জানো না তোমরা? সবাই থাকতে বলো তো, জানা কিনা? তাহলে ওরা যদি জানে, তাহলে আপনারা যদি অজানা থাকেন তাহলে কি আমরা পুরা তো পারি না? আমরা সব জানতে হবে। যাই হোক, মূল উদ্দেশ্য আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী এবং 3 প্রধানমন্ত্রী, এই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তার নাম কি আপনারা জানেন? সবাই তো বলেন তো, কে? বেগম খালেদা জিয়া, তাই না? এই যে ছবিটা আছে, তাই না? ইনার তো খালেদা জিয়া নাকি অন্য কারণ না? তাহলে এই খালেদা জিয়া আমাদের সকলের মাঝ থেকে চলে গিয়েছে, মন আল্লাহ পাকের ডাকে তিনি সারা দিয়ে চলে গিয়েছেন, এটা সত্য। তার রুহের মাগফিরাত কামনায় আজকের এই স্মরণ সভার দোয়া মাহফিল, এই স্মরণ সভার দোয়া মাহফিলে আমরা সকলে অংশগ্রহণ করেছি। তার রুহের মাগফিরাত কামনায় আমরা সকলে আজকে এখানে দোয়া করবো।
এবং দোয়া করবো আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য দোয়া করবো আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের জন্য। তারেক রহমান কার সন্তান এটা কি বলতে পারবেন? তারেক রহমান কার সন্তান? শুধু কি খালেদা জিয়া, জিয়া রহমানের না? তাহলে জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়ার সন্তান, তাই তো? তাহলে জিয়া রহমান আর খালেদা জিয়া যদি ভালো মানুষ হয়ে থাকে তার সন্তান নিশ্চয় কি খারাপ হতে পারে? একটা কথা আছে, রক্ত কথা বলে, এটা কি বিশ্বাস করেন? রক্ত কথা বলে। যদি রক্ত যদি জিয়াউর রহমান খালেদা জিয়া রক্ত যদি তারেক রহমান হয় বা তারেক রহমান যদি তাদের সন্তান হয়ে থাকে, তাহলে কি তারেক রহমান কি তাদের মধ্যে একটু হবে না? হতে পারে, হওয়া উচিত। যাই হোক, আমাদের প্রিয় নেত্রী, সবাই কিন্তু মনোযোগ সহকারে শুনতে হবে। আমি কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলবো, আস্তে আস্তে আমার কথাগুলো কিন্তু মূল জায়গায় আসবে, এই জন্য খেয়াল করে শুনতে হবে। আমাদের নেত্রীদের দোয়া মাহফিলের সহনসভা আপনারা সবাই এসেছেন, মহান আল্লাহ পাক কবুল করছে, এটা কিন্তু আজকে সকলে এখানে আমরা একত্রিত হতে পেরেছি, তাই না? যদি মহান আল্লাহ পাক না চাইতো আমরা কি আসতে পারতাম? এখানে আসতে পারতাম না। এই জন্য আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতে হবে। এরপরে 12ই ফেব্রুয়ারি যখন নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে প্রত্যেকটি জায়গায় আপনার নির্বাচনের জন্য প্রার্থী আছে না? সারা বাংলাদেশে কি প্রার্থী আছে? দেখেন, এই অঞ্চলের প্রার্থীর নাম কি বলতে পারবেন? মানে কে কে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং কারা কারা কোন কোন দলের প্রার্থী, এটা কি আপনারা কেউ জানেন? এই অঞ্চলে অনেকে জানেন না, এটা কিন্তু সত্য কথা, জানতে হবে। এই অঞ্চলে আমি তো একজনের প্রতিনিধিত্ব করি, আমি কিন্তু একটা দলের প্রতিনিধিত্ব করি। এখানে যারা বসে আছে সবাই কিন্তু একটা দলের প্রতিনিধিত্ব করে বিধায় আজকে এখানে কিন্তু একত্রিত হয়েছে এবং সবাই আসছে। তাহলে আমি প্রতিনিধিত্ব করি কিন্তু ধানের শীষের, এটা কি আপনারা জানেন? সবাইকে জানেন আমি ধানের শীষের প্রতিনিধিত্ব করি। আমি কিন্তু ধানের শীষ ছাড়া কিছু বুঝি না। আমি ছোটবেলা থেকে বোঝার পর থেকে ধানের শীষ ছাড়া কিছু বুঝি না, এটা তো সত্য নাকি? সেই ধানের শীষের প্রতিনিধিত্ব যেটা আমি করি, তার কারণে অনেক হামলা মামলা শিকার হইনি, আমি ঘর ছাড়া হইনি। এদিকে রাজশাহীতে আমার মা বোনেরা চাচা যারা আছেন, একটু বাইরের লোক কেউ না। তাহলে অনেক নির্যাতনের শিকার আমি হয়েছি। তবে যে নির্যাতনের শিকার আমি হয়েছি, আমার চেয়ে অনেক নির্যাতনের শিকার কিন্তু এই পরিবার, জিয়া পরিবার। তারা যে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হওয়ার পরেও কিন্তু তারা দেশ ছেড়ে কিন্তু যায়নি কেউ। তাহলে আমাদের নির্যাতনের শিকার আমরা যেতে পেরেছি, আমাদের মনে হয় তাদের তুলনায় কিছু না। অর্থাৎ এই জন্য কাউকে বলি না, কারণ তারা যে নির্যাতনের শিকার হয়েছে তাদের কাছে আমরা কিছু না, এই জন্য কাউকে বলি না। যাই হোক, সেই সময়টা পার করে মহান আল্লাহ পাক যখন একটা সময় এখানে নিয়ে এসেছে, এই যে আমরা সুস্থ আছি, সবল আছি, এটা মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি। এবং নির্বাচনের একটা সুযোগ করে দিয়েছে, কি তাই না? 17-18 বছর এদেশে কি সঠিক নির্বাচন হয়েছে আপনারা বলতে পারবেন? তবে এখানে অনেকে উপস্থিত আছেন, হয়তো অনেকে অনেকভাবে ব্যক্তিগতভাবে সুবিধা দিতে পারে। 17 বছর, আমি দলের নাম বলবো না, কাউকে আমি ছোট করে দেখতে চাই না, কিন্তু একটি পক্ষ ছিল যে পক্ষটি 27 বছর জোর করে জুলুম করে অত্যাচার নির্যাতন করে কিন্তু ক্ষমতা ছিল, তাই না? আমাদের সাধারণ মানুষের ভোটের মাধ্যমে কিন্তু কেউ নির্বাচিত হয়নি, এটা আপনারা বিশ্বাস করেন? মানে আপনারা যারা এখানে বসে আছেন, আমরা যারা বসে আছি, আপনার আমার ভোটে কিন্তু নির্বাচিত সরকার 27 বছর ছিল না, কি সত্য না? সেই 27 বছর কিন্তু আমরা আমাদের রাত এরকম হারাম করে না খা ভুলে গিয়ে কিন্তু আমরা যুদ্ধে লিপ্ত ছিলাম। কি কারণে যুদ্ধে লিপ্ত ছিলাম? আমাদের একটি ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য, আমাদের একটি ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য, কিন্তু সত্য। মানে আমরা আমাদের ভোটটা সঠিক জায়গায় প্রয়োগ করবো, তার কারণে কিন্তু আমরা এই 27 বছর কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা জেল খেটেছি, মামলা খেয়েছি, অত্যাচার শিকার হয়েছি, শুধুমাত্র আমাদের একটা ভোটের অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য, যে আমার ভোটটা আমি যেন দিয়ে যেন আমি নেতা নির্বাচন করতে পারি, বা এই দেশ যারা শাসন করবে, যিনি রাষ্ট্রপ্রধান হবে তিনি কিন্তু আমাদের ভোটের মাধ্যমে হয়, এটা সত্য না? কারণ সাধারণ জনগণের ভোটের মাধ্যমে যখন রাষ্ট্রপ্রধান হয় তখন কিন্তু তিনি অনেক জায়গায় দায়বদ্ধ থাকেন, দায়বদ্ধ থাকেন না, একটা কৈফিয়তের জায়গা থাকে। যখন জোর করে জুলুম করে একমাত্র ভাবে যদি কেউ ক্ষমতায় বসে থাকে, তখন কাউকে কিন্তু কেয়ার করে না, সাধারণ জনগণের কোনো মূল্যায়ন থাকে না, নাকি এটা মিথ্যে বলছেন? ঠিক সেইভাবে কিন্তু 27 বছর একটি পক্ষ কিন্তু এই বাংলাদেশে কিন্তু রাজত্ব করেছে না? দেখেন, 1971 সালের যুদ্ধ কিন্তু আমরা অনেকে দেখিনি, তবে এখানে কেউ দেখতে পারে, অনেক সিনিয়র মুরব্বী এখানে আছে, কিন্তু আমরা দেখি না, তবে আমরা বই পুস্তকে পড়েছি যে 1971 সালের যুদ্ধ কত বড় ভয়াবহ যুদ্ধ ছিল। তারপরে কি স্বাধীনতা অর্জন হয়েছে না? দেখেন, তারপরে আবার কি হলো, এই 24 সালের 5ই আগস্ট ছাত্র জনতা, শ্রমিক জনতা, দল মত নির্বিশেষে সাধারণ মানুষের মাধ্যমে কিন্তু এই যে পক্ষটা একনায়কভাবে শাসন করেছে, এক পর্যায়ে সে পালায় যেতে কিন্তু বাধ্য হয়েছে,
কি বাধ্য হয়েছে না বলা যেতে? এই জন্য যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। কারণ অন্যায়কারীকে মহান আল্লাহ পাক পছন্দ করেন না, কারণ আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, হয়তো 2 দিন আগে আর 2 দিন পরে। কিন্তু সেই জায়গা থেকে আমাদের অনেক জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা আবার নতুন একটি স্বাধীনতা পেয়েছি বিধায় কিন্তু আজকে আমরা এখানে বসে কথা বলতে পারছি। এই যে আমরা এই যে স্বাধীনভাবে এখানে বসছি, এই 5ই আগস্টের আগ পর্যন্ত কিন্তু এখানে বসার সুযোগ ছিল না। আমরা এক জায়গায় বসে চা খাবো, সেই চা খাওয়ার সুযোগ পাইনি আমরা। যদি দাঁড়াইছি, দাঁড়ানোর পরে ভাই কোনো প্রকার একটু বাড়ান একটু হলেই হচ্ছে, কোনো প্রকার খেয়ে কিন্তু এখান থেকে চলে যেতে হয়েছে, মানে আতঙ্কে দিন যাপন করতে হয়েছে। সেখান থেকে মহান আল্লাহ পাক আমাদেরকে কিন্তু আজকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ এখানে বসে করার তৌফিক দিয়েছেন। সেই আলোকেই 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, এই জাতীয় সংসদ নির্বাচন এই অঞ্চল থেকে ধানের শীষের প্রার্থী হিসেবে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের প্রিয় ভাই আজিজুল ভাই, হিলাল ভাই, আপনারা সবাই চেনেন হিলাল ভাইকে? একটু বলেন তো সবাই চেনেন কিনা? মানে হিলাল ভাইকে সবাই চেনেন। যাক, হিলাল ভাইয়ের প্রতিনিধিত্ব আমি করি। এখানে যারা বসে আছে সবাই হিলাল ভাইয়ের প্রতিনিধিত্ব করে, এই যারা এখানে বসে আছে। অর্থাৎ হিলাল ভাইয়ের প্রতিনিধিত্ব যখন আমি করি তখন হিলাল ভাইয়ের কথাই বলবো, এটা স্বাভাবিক না? কিন্তু কেন বলছি এই প্রশ্ন করতে, হিলাল ভাই খারাপ লোক হতে পারে, হিলাল ভাই খারাপ লোক হতে পারে না? যদি খারাপ লোক হয়ে থাকে তাহলে এখানে যারা বসে আছেন প্রত্যেকে বলবেন হিলাল ভাই খারাপ লোক, তাকে ভোট দিব না। খারাপ লোক বলেন, যদি ভালো লোক হয়ে থাকে তাহলে হিলাল ভাই কি ভোট পায় না আপনাদের? হিলাল ভাইয়ের বাড়ি কোথায় বলতো? এই আজগাতে গ্রামে তো নাকি? আজগাতে গ্রাম, তাহলে এই অঞ্চল তো আমাদের অঞ্চল। তাহলে হিলাল ভাই কি আমাদের অঞ্চলের সন্তান না? হিলাল ভাই কি আমাদের এই অঞ্চলের ছেলে না? তাহলে হিলাল ভাই আমাদের এই অঞ্চলের ভাই না? তাহলে হিলাল ভাই যদি হতে পারে তাহলে আমাদের সুবিধা বেশি হবে নাকি অসুবিধা বেশি হবে? হিলাল ভাই যদি এখান থেকে এমপি হতে পারে বিপুল ভোটে, আপনার আমার সকলের ভোটে যদি বিপুল ভোটে হতে পারে, তাহলে হিলাল ভাই ইনশাআল্লাহ মন্ত্রী হবে। মন্ত্রী যদি একটা আমরা পাই, এই অঞ্চলের সন্তানকে যদি আমরা পাই, তাহলে আমাদের কতটা সুখ দুঃখের সাথে হতে পারবে চিন্তা করে দেখেন তো। আমাদের বিপদ আপদে কতটা পাশে দাঁড়াতে পারবে। আমাদের যত উন্নয়নমূলক কাজ আছে এই অঞ্চলে, যে উন্নয়নমূলক কাজগুলো আছে এই কাজগুলো আমরা হিলাল ভাই কিন্তু করতে পারবো না? পারবো। অন্য কেউ কি পারবো? পারবো না। হিলাল ভাই হয়তো কোনো কিছু হবে না, ক্ষতিগ্রস্ত কিন্তু আমরা হবো। কেন হবে জানেন? হিলাল ভাই হয়তো এখান থেকে হেরে গেল না, আপনারা ভোট দিলেন না, হিলাল ভাই হারলো, হিলাল ভাই চলে যাবে ঢাকায় বা অন্য কোনো জায়গায় চলে যাবে। হিলাল ভাই বিএনপি ক্ষমতা আসলে হিলাল ভাই কিছু না কিছু হবে, কিন্তু এখানে এমপি হতে পারলো না। হিলাল ভাই যারা বসে আছেন আমরা সমস্যা করবো। অর্থাৎ তার স্বার্থের চাইতে স্বার্থ আমাদের বেশি চলেছে না? তাহলে আমাদের উচিত কি, আমাদের স্বার্থের কারণে, আমাদের সুবিধার কারণে হিলাল ভাইকে বিপুল ভোটে ভোট কেন্দ্রে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করা। এখানে যারা এসেছেন, আপনারা যদি আপনাদের ভোটটা যদি দিতে না যান, ভোট সেন্টারে যদি ভোট দিতে না যান, তাহলে একটা ভোট হিলাল ভাই কোনো মানে প্রতিপক্ষ দুটো ভোটে এগিয়ে গেল। তাহলে আমাদের উচিত কি, ভোট সেন্টারে সঠিকভাবে আমার ভোটটা প্রয়োগ করা, ঠিক আছে? অনেকে কিন্তু ভোট সেন্টারে যেতে চায় না, তাদেরকে নেওয়ার দায়িত্ব কিন্তু এখানে যারা আছে তাদের, যে ভোটটা একটা পবিত্র আমানত, ভোট হচ্ছে আমাদের ইমানি দায়িত্ব। এই ভোটটা যদি আমি সঠিক জায়গায় প্রয়োগ না করি, তাহলে এই ভোটের কৈফিয়ত কিন্তু পরে করে কিন্তু মহান আল্লাহর কাছে দিতে হবে, ঠিক জানেন আপনারা? এটা কিন্তু পবিত্র আমানত, কারণ আপনাদেরকে পবিত্র আমানতের খেয়ানত করা যাবে না। আপনাকে জানেন মুনাফিকের চিহ্ন কয়টি বলতে পারবেন? এটা মুনাফিকের চিহ্ন কয়টি? 3টি হচ্ছে মুনাফিকের চিহ্ন। সেটা কি কেটে বলবো? যদি কেউ কথা দিলে কথা রাখলো না, একটু ওয়াদা দিয়ে ওয়াদা বরখিলাফ করা, মানে কথা দিয়ে কথা মানে মিথ্যা বলে আর কি, আর ওয়াদা বরখিলাফ করে। আরেকটু হচ্ছে আমানতের খেয়ানত করা। যদি আপনার কাছে কোনো আমানত স্বরূপ কিছু রাখা হয়, ওটাকে যদি আপনি খেয়ানত করেন, তাকে যদি পরিচয় না দেন, তাহলে এটা খেয়ানত করা। তাহলে এই 3টি গুণাবলী যাদের ভিতরে আছে সব তো মুনাফিক। আমরা মুনাফিক কি করতে চাই না, আমরা মিথ্যা আশ্বাস কাউকে দিতে চাই না, আমরা মিথ্যা কথা বলতে চাই না। আমরা যতটুকু পারবো ততটুকু বলবো। সেটা যদি মহান আল্লাহ পাক কবুল করে অবশ্যই সেটা সম্ভব, কিন্তু চেষ্টা করতে তো দোষ নেই, আমরা চেষ্টা করতেই পারি। আমরা মিথ্যা আশ্বাস না দিই, আমরা যতটুকু পাই ততটুকু আমরা বলি, আমরা চাইও তাই। আমরা মিথ্যা আশ্বাস লম্বা গল্প কাউকে দিব না। তাতে যদি আমাদেরকে সবাই ভালোবাসে, ইনশাআল্লাহ ভালোবেসে ধানের শীষে একটি ভোট দিবে, হিলাল ভাই অঞ্চল থেকে এমপি হবে। মনে প্রাণে আমরা বিশ্বাস করি হিলাল ভাই যদি এমপি হয় ইনশাআল্লাহ মন্ত্রী হবে, আর মন্ত্রী যদি হয় এই অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবে, এটা আমি বিশ্বাস করি। আপনারা যারা এখানে বসে আছেন, একটা সময় ভোট হয়েছিল, অনেক হয়তো জোরপূর্বক আপনাদেরকে ব্যবহার করে ভোট সেন্টার নিয়েছে, আপনারা অনেকে ভোট দিয়েছেন,
মনের ইচ্ছার বাইরেও ভোট দিয়েছেন। আবার অনেকে আছে ভোট দিতে গিয়েছেন, যাই দেখেন যে আমার ভোট হয়ে গিয়েছে, আমার দিনের ভোট রাতে হয়ে গিয়েছে, এরকম কিন্তু এখানে অনেকে আছেন, আছে না? আবার দেখেন শান্তিতে বাড়ি একটু ঘুমাতে চাই, শান্তিতে ছেলে মেয়ে পিতা মাতা সকলকে নিয়ে আমরা একটু সুস্থভাবে আমরা বসবাস করতে চাই, শান্তিতে ঘুমাতে চাই, এইটুকু তো আমাদের চাওয়া পাওয়া। এর বাইরে আমি মনে করি কেউ বেশি চায় না। কারণ আমরা এখানে বয়ান দিয়ে গেলাম, আপনাদের সে বয়ানমূলক কাজ করতে পারলাম না, কারণ পরে আপনারা দূরে বসে ভিক্ষা জানাবেন, মিথ্যাবাদী বলবেন, সে মিথ্যার আশ্রয়। আমি তো নিবই না, আমার নেতা আজিজুল ভাই ঘুরালো ওই পথের প্রতীক না। তার কথা হচ্ছে তুমি যা পারবে তাই আপনাদের বলবে, যা পারবে না তা বলবে না। ঠিক ঠিক সেইভাবেই তার আলোকেই আমি কয়েকটি কথা বলি, শোনেন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, কিন্তু বর্তমানে দলের চেয়ারম্যান ছিলেন হচ্ছে বেগম খালেদা জিয়া, তিনি যখন মারা গিয়েছেন তার সন্তান এখন হয়েছে এই দলের চেয়ারম্যান। এটা কি আপনারা জানেন? দলের প্রধান হয়েছে। জনাব তারেক রহমান চিন্তা ভাবনা করেছেন আপনারা বিএনপিকে ভোট দিবেন। কেন ভোট দিবেন? আপনারা বিএনপিকে ভোট দিবেন, কেন ভোট দিবেন? সেই প্রশ্ন আপনারা জানতে পারেন না, মানে প্রশ্নটা করতে পারেন যে বিএনপিকে ভোট দিলে আমার উপকারটা কি? সেই আলোকে তারেক রহমান চিন্তা ভাবনা করেছেন বিএনপিকে যখন আপনারা ভোট দিবেন, বিএনপি আপনাদের কি কি উপহার দিবে, বিএনপি ক্ষমতা আসার পরে আপনাদের জন্য কি কি কাজ করবে, এই দেশের জনগণের জন্য কি কি উপকারে বিএনপি আসবে। সেই আলোকে তারেক রহমান 8টি পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছেন। 8টি পরিকল্পনার ভিতরে পিছনে চলতে সবাই সামনে আমি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আলাপ করবো এখন। এটা আপনাদের বোঝার দরকার, যদি আপনারা বুঝতে পারেন আর 10 জনকে বুঝাতে পারবেন। কারণ আমি বোঝাতে সক্ষম হলে কিন্তু আর 10 জনকে আপনারা বুঝাবেন, আমার কষ্ট কমে যাবে। আমার কষ্টটা কমানোর জন্য কিন্তু আমি গুরুত্বপূর্ণ পয়েন্ট আলাপ করবো, এটা খেয়াল করে শুনবেন। এই যে আমার হাতে একটি কার্ড দেখছেন, সবাই খেয়াল করবেন। এই কার্ডটি দেখতে কেমন? ওই যে আমাদের ভিজিটিং কার্ড আছে না, তারপর আপনার এই যে ব্যাংকের আপনার এই যে আইডি কার্ড অথবা স্মার্ট কার্ড, আর যে আপনার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড আছে না, ওগুলো চেনেন তো নাকি? ঠিক সেই চেনেন না? দেখেন এখানে নাম লেখা আছে বিউটি বেগম। তাই খেয়াল করে শুনবেন আপনারা, আমার মা চাষির একটু মনে শুনবেন, এটা আপনাদের জন্য। এখানে লেখা আছে বিউটি বেগম। ঠিক এইভাবে মনে করেন আপনারা এখানে বসে আছেন, XYZ নাম, কারো কুলসিল, কারো সুপের মতো পারে না। এই যে কার্ডটি, ঠিক এই কার্ডটির মধ্যে একটি কার্ড দেওয়া হবে, সেই কার্ডটির নাম হচ্ছে ফ্যামিলি কার্ড। এটার নাম হচ্ছে কি? ফ্যামিলি কার্ড। বাংলায় আমরা বলি হচ্ছে পারিবারিক কার্ড অথবা পরিবারের কার্ড, তাই না? এই যে ফ্যামিলি কার্ডটি, এটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, মানে 8টি পরিকল্পনার ভিতরে এই হচ্ছে একটি পরিকল্পনা। এই কার্ডটির ভিতরে 2000 থেকে 2500 টাকা থাকবে, 2000 থেকে 2500 টাকা থাকবে। এই 2000-2500 টাকা এই কার্ডের মালিক কি হবে জানেন? এই ফ্যামিলির যিনি কর্ত্রী, মানে হয় মা হতে পারেন, বোন হতে পারেন, মানে ওই পরিবারের ওই সংসারের যিনি মহিলা, এই মহিলার নামে এই কার্ডটি হবে, যিনি সংসার পরিচালনা করেন। মানে এক কথা হচ্ছে আপনার স্বাবলম্বী করে গড়ে তোলা, মানে মহিলাদের স্বাবলম্বী করা। অনেক মহিলা আছেন অসহায়, অনেক পরিবার আছেন অসহায়। এবার যদি বলি পরিবার কি একজনকে হয়? একের অধিক হতে পারে, তাই না? একের অধিক মানে 2 জন 3 জন 5 জন 10 জন হতে পারে। এখন যৌথ পরিবার আছে না, যে কোনো পরিবারে 15 জন বসবাস করে একসাথে, এক হাড়িতে খায়, আছে না? ওটা তো একটা পরিবার। আবার 2 জন কিন্তু একটা পরিবার, তাহলে একের অধিক হতে হবে পরিবারে। সেই পরিবার কেন্দ্রিক এই কার্ডটি দেওয়া হবে। যদি বলে এই কার্ডটি দিবেন, এই টাকা যে 2000-2500 টাকা থাকবে, এটা ব্যবহার করবেন কোথায়? কি প্রশ্ন আসতে পারে? এটা ব্যবহার করতে হবে কিভাবে? এইটা ব্যবহার করার জন্য আমাদের ইউনিয়নে ব্যাপী, মনে করেন প্রত্যেকটি ইউনিয়নের 3টি ডিলারশিপ থাকবে, 3টি ডিলারশিপ থাকবে, ডিলার পয়েন্ট থাকবে। এই ডিলার পয়েন্টে যখন এই কার্ডটি নিয়ে যাবেন, তখন আপনি এই কার্ড দ্বারা আপনি স্বল্প মূল্যে চাল, ডাল, তেল, লবণ, কয়টি বললাম? আলু, 5টি পণ্য, চাল, ডাল, তেল, আলু আর লবণ, এই 5টি পণ্য ক্রয় করতে পারবেন, মানে কিনতে পারবেন। এবার কিনবেন কিভাবে? এর ভিতরে টাকা আছে, বুঝবে কি করে, তাই না? এই কার্ডটি নিয়ে যেতে হবে। নিয়ে গেলে যখন ডিলার পয়েন্ট আছে 3টা, যে কোনো ডিলার পয়েন্টে আপনারা যাবেন, যার পরে এই কার্ডটি দিলে আপনার এখানে কম্পিউটার সিস্টেম থাকবে, মানে যেভাবে আপনার সার্চ দিলে আপনার টোটাল আপনার ছবি, আপনার বায়োডাটা বসে উঠবে যে এই কার্ডটি অরিজিনাল আপনার নাকি আপনি কারোর কার্ড আপনি ব্যবহার করতেছেন। এরকম আসা হয় না? একজন আরেকজনের নিয়ে যায় না? তা সেই সুযোগ কিন্তু নাই। মানে যার কার্ড
সেই ব্যবহার করতে পারবে। তার মানে ওই মহিলার বাইরে কেউ ব্যবহার করলে কিন্তু ধরা খাবে। এখন এই কার্ডের 2000 থেকে 2500 টাকা থাকবে। এবার ধরেন বাজারে চালের কেজি কত, ধরেন 100 টাকা। এই কার্ডটি যদি নিয়ে যান আপনি চাল কিনতে পারবেন 50 টাকায়। ধরেন তেল হচ্ছে লিটার 100 টাকা, যদি কার্ড যার হাতে থাকবে তাহলে সে কিনতে পারবে 50 টাকা, মানে অর্ধেক দামে। লবণ যদি 5 টাকা কিনতে পারবেন 2.5 টাকায়। আলু যদি 10 টাকা কেজি কিনবেন 5 টাকায়। ঠিক এইভাবে মানে অর্ধেক দামে কিনতে পারবেন। তাহলে যদি অর্ধেক দামে কিনতে পারেন তাহলে এই কার্ডে হচ্ছে 2000 থেকে 2500 টাকা। তাহলে যদি বাজার মূল্য আমরা হিসাব করি তাহলে কি 5000 বা 4000 টাকা হয় না কার্ডের মূল্য, যদি বাজার মূল্য হিসাব করি। এবার যদি বলেন আপনারা এই টাকাটা যে দিবেন 4-5 হাজার টাকা, কিভাবে দিবেন? এই যে বাকি যে টাকা, এই ভর্তুকি কে দেবে? এই ভর্তুকি দেবে বিএনপি সরকার, জনাব তারেক রহমান। যদি দল ক্ষমতায় আসে, যদি রাষ্ট্রনায়ক হতে পারে, যদি রাষ্ট্রপ্রধান হতে পারে, যদি আপনার আমার ভোটে যদি সে বিজয়ী হতে পারে, সে যদি রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পায়, ইনশাল্লাহ এই ভর্তুকি দেবে তারেক রহমান সরকার। এবং এটা প্রতি মাসে কিন্তু আপনারা 2000 থেকে 2500 টাকা পাবেন প্রতি মাসে। আবার আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এই যে বিধবা ভাতা, বয়স্ক ভাতা পান না আপনারা, ছিল না? এটা কার আমলে হয়েছে আপনাকে জানেন? এটা কিন্তু আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার আমলে কিন্তু সৃষ্টি, বিএনপির আমলে সৃষ্টি। এটা কি আপনারা জানেন? এই যে ছেলেমেয়েরা নিযুক্তি পায় না, এটা কার সৃষ্টি? বেগম খালেদা জিয়ার আমলে সৃষ্টি। আবার অনেকে মনে করতে পারেন যে বিধবা ভাতা বা বয়স্ক ভাতা কার উপযুক্ত, এগুলো কি বাদ যাবে? না, এগুলো বাদ যাবে না, এগুলো তো আছেই। পাশাপাশি এরকম ধরনের 8টি পরিকল্পনা আরো বাস্তবায়ন হবে আমাদের মা বোনদের স্বাবলম্বী করবার জন্য, আমাদের কৃষক ভাইদের স্বাবলম্বী করবার জন্য, দারিদ্র ফ্যামিলিদের একটু সুখে থাকার ঠিকানা গড়ে তোলার জন্য, যেন একটু স্বাবলম্বী হয়, একটু যেন ভালোভাবে চলতে পারে। যারা এই ফ্যামিলি আরেকটু নির্বাচিত হতে পারি, প্রথমেই 50 লক্ষ পরিবারকে দেওয়া হবে 6 মাসের ভিতরে। প্রথমেই 50 লক্ষ, তবে 50 লক্ষ পরিবার যদি এই কার্ড পায়, তাহলে আমার এই গ্রামের এই রাজঘাট ইউনিয়নের রেশিও অনুযায়ী কি 1000 কার্ড যদি আসে, তাহলে 1000 কি আমার এই ইউনিয়নের কিছু পরিবার পাবে না? এখানে যারা বসে আছেন তারা কোনো পরিবার না কোনো পরিবার তো পাবেন না? তাহলে এটা কি আমরা তো পাওয়ার দাবিদার। এবার যদি বলেন কারা পাবে, অনেকে মনে করবে কারা পাবে। প্রথমে 50 লক্ষ যদি হচ্ছে একদম হতদরিদ্র অসহায় দেখে 50 লক্ষ পরিবারকে দেওয়া হবে। তারপরে পর্যায়ক্রমে আপনার মিনিমাম বছরের ভিতরে, 1 বছরের ভিতরে পর্যায়ক্রমে 4 কোটি পরিবারের কাছে কার্ড পৌঁছাবে। প্রথমে 50 লক্ষ, পর্যায়ক্রমে 4 কোটি। এবার 4 কোটি কেন বললাম? আমাদের জনগণ কত কোটি বর্তমানে আমরা হিসাব করি? 18 কোটি না? 18 কোটি জনগণকে যদি রেশিও হিসেবে আমরা ভাগ করি, তাহলে দেখবেন যে 3.5 থেকে 4 কোটি পরিবারের ভিতরে কিন্তু 18 কোটি জনগণ বসবাস করে। 3.5 থেকে 4 কোটির ভিতরে 18 কোটি জনগণ বসবাস করে না? যদি পারিবারিক ভাবে হিসাব করি, তাহলে আমাদের 3.5 থেকে 4 কোটি পরিবারকে যদি আমরা একত্রিত করে যদি কার্ড যদি আমাদের তারেক রহমান সরকার, বিএনপি সরকার যদি দেয়, তাহলে আমিও তো একটা পাবো, তারেক রহমান একটা পাবে। তার মানে এই কার্ডটি তারেক রহমানের পরিবারও পাবে। তাহলে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা পরিবার যদি একটু করে কার্ড পায়, তাহলে কি আমাদের পরিবারের অনেকে স্বাবলম্বী হবে না? তাহলে এই উদ্যোগ কি খারাপ না ভালো বলেন? তারেক রহমান এই ধরনের উদ্যোগ নিয়েছেন, কিন্তু তারেক রহমানকে সরকারে বসতে হবে। যদি সরকারে বসতে পারে, যদি রাষ্ট্র পরিচালনা করতে পারে, ইনশাআল্লাহ 6 মাসের ভিতরে এই কার্ড আমরা প্রত্যেকটি ঘরে পৌঁছানোর চেষ্টা করবো। পর্যায়ক্রমে গেল, এই হচ্ছে একটি বিষয় গেল। এর আরেকটি সাবজেক্ট আছে, এই কার্ডটি জানাতে থাকবে, তিনি বিনা টাকায় চিকিৎসা করতে পারবেন, মানে ফ্রি চিকিৎসা। বুঝলেন? আপনার যত বড় রোগ হোক, আপনি যে প্রান্তে চিকিৎসা করতে চান, এই কার্ডের মালিক যিনি হবেন, এই কার্ড জানাতে থাকবে, তিনি ঢাকা ইউনিভার্সিটি হসপিটালে কিন্তু চিকিৎসার জন্য যেতে পারবেন। যদি এই অঞ্চলে যদি আপনার জন্য চিকিৎসা সেবা না থাকে, আপনার 1 টাকাও খরচ হবে না। তাহলে কার্ডের কি মূল্য আছে না? এই কার্ডটির আরো অনেক গুণাবলী আছে, আমি আর বলবো না, পরে আবার একসময় বলবো। অনেক গুণাবলী আছে। আরেকটি কার্ডের কথা বলি, এই যে আরেকটি কার্ড, মানে আমি একটু বললাম, কিন্তু এগুলো অনেক গুণাবলী, কিন্তু সব বললাম না, অনেক। এবার দেখেন আরেকটি কৃষক কার্ড, এটির নাম হচ্ছে কৃষক কার্ড। ওই যে কৃষক কার্ড, এখন অনেক সময় জমি আছে কিন্তু কৃষকের টাকা নেই, অনেক কৃষক আছে না, কাজ করতে পারে না, সেই কৃষকের জন্য এই উপহার। সুদে টাকা আনা লাগবে না, ধার করে টাকা আনার দরকার নেই, জমি আছে পড়ে আছে, টাকার অভাবে চাষ করতে পারছে না। এই কৃষক কার্ডে এরকম মনে করেন 2000, 4000, 5000 টাকা পর্যন্ত থাকবে, মানে সর্বোচ্চ 5000 টাকা থাকবে। এর সুবিধা হচ্ছে একই সুবিধা, এই কার্ড দ্বারা আপনি সার, বীজ, কীটনাশক, বিভিন্ন মেডিসিন
তারপরে কৃষকের বিভিন্ন যন্ত্রপাতি লাগে না এই চাষ করতে গেলে, এই যন্ত্রপাতিগুলো এইগুলো আপনি অর্ধেক দামে ক্রয় করতে পারবেন। এই যে ফ্যামিলি কার্ড যেভাবে বললাম, সেম এটা 30 সেও সুলভ মূল্যে কেনাকাটা করতে পারবে। আবার এর একটা সুবিধা আছে, কৃষি লোন হয় না, অনেকে কৃষি লোন নেয় দেখবেন সুদ দিয়ে, অনেক টাকা সুদ দেওয়া লাগে। এই কার্ডের মালিক যিনি হবেন তার বিনা সুদে আপনি 50,000 টাকা থেকে শুরু করে আপনি 50 লক্ষ টাকা পর্যন্ত আপনি ব্যাংক করতে লোন নিতে পারবেন। তারপরে আপনার 1 টাকাও সুদ দেওয়া লাগবে না। তাহলে এই কার্ডটি মূল্য আছে না? তাহলে এই কার্ডটা যে ভাগ্যবান ব্যক্তিরা পাবে তাহলে তো আমাদের দেশের সাধারণ মানুষ, এই দেশের জনগণ, বাইরের লোকটা এসে পাবে না। তাহলে এটা তো আমরা চাই আমাদের সবাই কম বেশি, আমাদের এই অঞ্চলের মা বোনেরা বা আমাদের যারা কৃষকের ক্ষেত্রে কাজ করে তারা সবাই পাক, আমরা চাই না? এর দ্বারা আপনি ফ্রি ট্রিটমেন্ট করাতে পারবেন। এই কার্ডও ফ্রি চিকিৎসা করানো সম্ভব এবং কৃষি লোন নেবেন বিনা সুদে। তাহলে এই কার্ডেরও কিছু হয়তো বুঝলেন, এরকম আটটি খাত আছে। এটাও কিন্তু মহিলা পাবে। কেন কম মহিলা পাবে? কৃষকের নেই, মানে কিষানি, মানে মহিলাদের স্বাবলম্বী করতে চাচ্ছে আমাদের সরকার। এবার আসেন এই সংখ্যা দিলে আজান দিলে একটু পরে সংখ্যা দিলি আমি যে 6টি আমি যদি বলতে চাই আমার 6 ঘন্টা লাগবে মিনিমাম। মানে এর যে নজরুল এর যে মানে কার্যাবলী যদি আমি ব্যাখ্যা দিতে যাই, আমাদেরকে নিয়ে ঢাকায় কিন্তু প্রায় 8 ঘন্টা আমাদের ক্লাস করাইছে। তারেক রহমান ঢাকায় নিয়ে গেছিল, সকাল 9টায় ঢোকাইছে আর সন্ধ্যা 6টায় আমাদের ভর্তি হয়েছে। তাহলে সারাদিন রুমের ভিতরে মানে আমাদের এক প্রকার ক্লাস করাইছে। তার কিছুটা নমুনা হচ্ছে আপনাদেরকে আমি বললাম, যদি বলতে চাই আমার এক ঘন্টা লাগবে মিনিমাম। তারপরে 8টি বিষয় বলি 8 ঘন্টা ক্লাস করাতে হবে। এবার আসেন সংক্ষেপে বলি, আমাদের ইমাম মুয়াজ্জিন আছে না, ইমাম মুয়াজ্জিন খতিব হিন্দুরা যে আপনার হিন্দু মন্দিরে পুরোহিত এরকম দায়িত্বশীল আছে না হিন্দু ধর্মের ত্যাগেরা পণ্ডিত এই যে এখানে বিভিন্ন ধর্মের যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান এই বিভিন্ন যে ধর্মের যে প্রতিষ্ঠানগুলো আছে, এই যে আমাদের যেমন মুসলমান ধর্মের ইমাম মুয়াজ্জিন খতিব, এনাদের জন্য তারেক রহমান চিন্তা ভাবনা করেছেন মাসিক বেতন দিবেন, মানে সম্মানী ভাতা। এখানে হিন্দু প্রতিষ্ঠান বৌদ্ধ খ্রিস্টান সব প্রতিষ্ঠানে এই সম্মানী ভাতার আগে পরে আমার জানা মতে কেউ পাইছে কিনা আমার জানা নেই। এই সম্মানী বেতন থাকবে গ্রেড বাই গ্রেড, যেমন এসএসসি পাস করে একটা বেতন না, চাকরি করতে গেলে যেমন এসএসসি পাস করলে সর্বোচ্চ পিএমের চাকরি, এই জাতীয় এরকম কিছু হয়। কিন্তু এদের দায়িত্ব কি আপনার ডিগ্রি আরেকটু আপ, মানে যে যেমন সার্টিফিকেটে পাল্লা ভারী করতে পারবে, যে যেমন যোগ্যতা ঠিক সেই অনুযায়ী বেতন ধার্য করবে সরকার। তাহলে সরকারের এই উদ্যোগ কি খারাপ? এবার আসেন এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো মান উন্নয়ন করবে, বিনা টাকায় অনেকে করতে পারবে। এই যে হাই স্কুলের যে লেখাপড়াগুলা, এবং প্রত্যেকটা পরিবারের সন্তানরা খেলাধুলা করতে চায় না, কম বেশি খেলাধুলা করতে চায়। খেলাধুলা একটা সাবজেক্ট থাকবে বাধ্যতামূলক। কেউ যদি ক্রিকেট পছন্দ করে ক্রিকেটের টিচার থাকবে, কেউ যদি ফুটবল পছন্দ করে ফুটবলের একটা টিচার থাকবে, কেউ দাবা খেলতে গেলে দাবার টিচার থাকবে, কেউ ব্যাডমিন্টন খেলে না তারও টিচার থাকবে। একটা সাবজেক্ট থাকবে বাধ্যতামূলক, যে সাবজেক্টের উপরে সে পরিচর্যা করে ওই সাবজেক্টের উপরে সে চাকরি করতে পারবে। তাহলে এটাও একটা ভালো উদ্যোগ। এবং শিক্ষা অঙ্গনকে যদি আরো প্রতিষ্ঠিত করার চিন্তা ভাবনা থাকে, তাহলে এই চিন্তা ভাবনা একসময় কিন্তু খালেদা জিয়া সরকার করেছিল, আবার ঠিক দেখেন মাঝখানে বন্ধ হয়ে গেছিল, আবার সে তারেক রহমান সেই চিন্তা ভাবনা মাথায় নিয়েছেন। তাই এই যে উদ্যোগগুলো এই উদ্যোগগুলো যদি আমাদের পেতে হয় বা আমাদের প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে আমাদের তারেক রহমানকে রাষ্ট্রপ্রধান করতে হবে। কি করতে হবে না? এখানে আমাদের গর্ভকালীন যে একটা ভাতা আসে না, মা বোনদের আছে না, এই যে মাতৃকালীন একটা ভাতা, সেই ভাতাও কিন্তু প্রতিষ্ঠিত করবে। বিনা চিকিৎসা অনেকে দেখবেন যে হাসপাতালে যেতে যেতে মারা যায় না, এই ইউনিয়নে কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্স হবে, উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স হবে। প্রথমে প্রাথমিক চিকিৎসা আপনি ইউনিয়নে নিতে পারবেন। যদি সম্ভব না হয় সঙ্গে সঙ্গে আপনার উন্নত ট্রিটমেন্টের জন্য এই যে কার্ডটি যদি তার হাতে থাকে, এই যে ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড, সর্বোচ্চ স্তর থেকে তার চিকিৎসার ব্যবস্থা সরকার করবে, তার 1 টাকাও খরচ হবে না। তাহলে কার্ডের মূল্য আছে অনেক। এবং ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে আপনার প্রাথমিক চিকিৎসায় বড় ভালো ভালো ডাক্তার থাকবে, যে ডাক্তার আপনার এখানে প্রাথমিক ট্রিটমেন্ট দেবে, 1 টাকাও লাগবে না। তাই এই পরিকল্পনাগুলো কি খারাপ? তারেক রহমান এই ধরনের অনেক পরিকল্পনা করেছে, যে পরিকল্পনা বলতে অনেক সময় লাগবে। যাই হোক, আমি যেটুকু বললাম আমার বিশ্বাস আপনারা অনেক ভাবে বুঝছেন যে আমাদের তারেক রহমান বিএনপি কি কি পরিকল্পনা আপনাদের জন্য দিয়েছে। কিন্তু এই তারেক রহমান বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। আমাদের এই অঞ্চলের সন্তান আজিজুল বাড়ি হিলালকে প্রতিষ্ঠিত করতে হবে। হিলালটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, হিলাল বা সুখদুঃখের কথা সংসদে গিয়ে বলবে, ধরে নেন বিএনপি ক্ষমতায়, ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায়, আমরা এই জায়গায় এমপি পেলাম না, তাহলে কিন্তু আমরা সব রোহিঙ্গা হয়ে যাবো। মানে দল ক্ষমতায় আমাদের কিন্তু রোহিঙ্গা থাকতে হবে। আমাদের প্রতিনিধি নেই, আমরা কার কাছে বলবো?
আমাদের সুখ-দুঃখের কথা কার কাছে বলবো? আমাদের বিপদ-আপদের কথা কার কাছে বলবো? কে সংসদে যাই বলবে? এখানে যে প্রতিনিধি হবে সেই তো বলবে। এই যে উন্নয়নমূলক কাজের কথা কার কাছে বলবো? এখানে যারা প্রতিনিধিত্ব করবে সে হিলাল ভাই যদি ভালোভাবে এখান থেকে ঘুরতে না পারে তাহলে সে প্রতিনিধি হিলাল ভাই যদি আমাদের কথা বলতে পারবে? এখানে বেল হবে? তাহলে আগে হচ্ছে এই অঞ্চলের সুখ-দুঃখের সাথী হিসেবে হিলাল ভাইকে আমরা চাই। এই অঞ্চলের বিপদ-আপদের পাশে হিলাল ভাইকে আমরা চাই। এই অঞ্চলের উন্নয়নমূলক কাজে হিলাল ভাইকে আমাদের দরকার, কি তাই না? তাই হিলাল ভাইকে বিপুল ভোটে এই অঞ্চল থেকে আমাদের নির্বাচিত করতে হবে। তারপরে আমাদের এই সুখ-দুঃখের সাথী হিসেবে তুমি এইসব কিছু আমাদের তুমি আমাদের পাশে থেকে আমাদের করতে পারবেন, তাই তো? এই যে অনেকে একসময় অতি ভুলে যান, সময় থাকলে অনেক কথা বলতে পারতাম। 10 টাকা সে চাল খাওয়াইছে না একসময়, যে কোনো এক সরকার খাওয়াইছে, ঘরে ঘরে চাকরি দিছে না? আমি নাম বলবো না, যে কোনো এক সরকার করেছে। খাইছেন না ঘরে ঘরে চাকরি? 10 টাকা কেজি চাল খাইছি, 100 টাকা, 120 টাকা, 150 টাকা খাইছি। এখনো বলতো না ওই কোথাও নাম এখনো 50-এর নিচে মনে আসেনি, মনে হয়, তাই না? তাহলে ওই আশ্বাস, মিথ্যা আশ্বাস আমরা দিতে চাই না। তবে যেটুকু আমরা আশ্বাস দিয়েছি এটুকু ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে, এটুকু বিশ্বাস করতে পারেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমান মিথ্যে কথা বলে না, অর্থাৎ মিথ্যা আশ্বাস দিতে সে রাজি না। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি, তারেক রহমান অন্যায়ের সাথে আপোষ করেন না। অতএব আমরা সেই আদর্শে রাজনীতি করি। অতএব মিথ্যা আশ্বাস দেবো না, যেটা প্রয়োজন সেটাই আমরা বলেছি, ইনশাআল্লাহ এটা পারবো আমরা। যদি আপনারা আমাদের পাশে থাকেন, আমাদের সহযোগিতা করেন, আমাদেরকে যদি মনে করেন যে এদেরকে বাঁচিয়ে রাখা দরকার, এরা ভালো থাকবে আমরা ভালো থাকবো, তাহলে অবশ্যই আমাদের কথা আপনারা শুনবেন। আর যদি মনে করেন আমরা খারাপ থাকি, তাহলে আপনারা কেউ ভালো থাকতে পারবেন না। কেন পারবেন না? আমাদের খারাপ থাকি, এখানে সুখ-দুঃখের কথা আপনাদের অন্য কানে যে বলার কেউ থাকবে না। অর্থাৎ আমাদের ভালো রাখার নৈতিক দায়িত্ব কিন্তু আপনাদের, এখানে যা বসে আছেন, যেটা আমার এলাকার সবকিছু। কারণ আমরা যদি খারাপ থাকি, আপনারা কিন্তু খারাপ থাকবে, যে যতই আপনাদের গল্প দিক। অর্থাৎ আপনাদের উচিত আমাদের ভালো রাখা, তাহলে আমরা ভালো থাকি, আপনাদের প্রস্তাবগুলো আমরা দিতে পারবো, দিয়ে কিছু না দিতে পারবো, সব না পারি কিছু তো করতে পারবো। কিন্তু অন্য কেউ যদি হয় সেখানে যেতে পারবেন আপনারা? আপনাদের কথা কেউ শুনবে? তাহলে উচিত না আমাদের একসাথে মিলেমিশে একদিকে যাওয়া। আরেকটা বিষয়, এই যে কবরস্থান দেখছেন, পাশেই তো কবরস্থান, তাই না? আমাদের কি এই কবরস্থানে শুনতে হবে না সবাই? আমরা সবাই তো চলে যাবে, তাই না? কেউ একটু আগে, কেউ একটু পরে, এমন হতে পারে। কিন্তু যাওয়ার পর শুনলেন আমি মারা গেছি, আবার জানাজায় শরীর হতে পারে, হতে পারে না? কে কখন যাবে আমরা কেউ জানি না। সর্বশেষ ঠিকানা কিন্তু কবরস্থান। আর এই কবরস্থানের কথা চিন্তা করে কিন্তু আমাদের পথ চলতে হবে, আমাদের সঠিক পথ ধারণ করতে হবে। অন্যায় পথে থাকা যাবে না, অন্যায় কাজ করা যাবে না। অন্যায় কাজে যদি আমার আপন ভাই আমার রক্ত জড়িত করে, তাকেও সাথ দেওয়া যাবে না। ক্লিয়ার হিসাব, আমি অন্যায় করি না, আমি তাকে অন্যায় করতে দেবো না। সে আমার বিরাটের যদি কেউ হয়, তার জন্য আমার কাছে কোনো সাথ নেই। আমার আপন যদি আমার বাপ যদি হয়, তার জন্য আমার কাছে কোনো সাথ নেই। আমি অন্যায় করবো না, আমি তাকে অন্যায় করতে দেবো না। কারণ অন্যায় যে করে, অন্যায় যে সে সমান অপরাধী। এটা কি আপনারা বিশ্বাস করেন? এই জন্য আপনাদের চোখটা খোলা রাখতে হবে। এই কবরস্থানের বিষয় একটু বলি, এই কবরস্থানটা আমরা সংস্কার করতে চাই, সুন্দরভাবে পরিপাটি করতে চাই। কারণ সর্বশেষ এই কবরস্থানে আমাদের প্রত্যেকে যেতে হবে। এই কাজে আমরা সকলে যদি ঐক্যবদ্ধভাবে নিয়োজিত থাকি, এই কবরস্থান সুন্দরভাবে সংস্কার করা সম্ভব না? আপনারা বলেন, সম্ভব না? আমরা যার যার জায়গা থেকে যদি একটু চেষ্টা করি, এই কবরস্থানকে সংস্কার করা সম্ভব। এবং এই সব কবরস্থান সংস্কার করার জন্য আমাদের ঐক্যবদ্ধ এবং আমাদের প্রিয় নেতা আজিজুল ভাই হিলাল যদি এমপি হয়, হিলাল ভাইকে সাথে নিয়ে ইনশাআল্লাহ এই কবরস্থানটা আমরা পরিপাটি করতে চাই। কারণ আমাদের সর্বশেষ ঠিকানাই করে, আমাদের সকলের এখানে যেতে হবে। এখান থেকে কারো কোনো মাপ নেই। অর্থাৎ এটাকে কিভাবে পরিপাটি করা যায় সেদিকে আমরা একটু খেয়াল দিব। কি সবাই দিব তো? সবাই সবার জায়গা থেকে যাওয়া উচিত না? ইনশাআল্লাহ এই মানুষের জন্য চলতে হবে। আমরা সবাই যদি ভালো মানুষের জন্য চলি, ভালো কিছু হবে। খারাপ কিছু যদি আমরা চিন্তা করি, খারাপ কিছু হবে। অর্থাৎ আমরা চাই আমাদের প্রত্যেকের সন্তানরা যেন ভালো হয়, আমাদের পিতামাতা যদি একটু শান্তিতে থাকে। পিতামাতা যত বড়ই যেভাবে থাকবে, যে সন্তান খারাপ হয়, ওই পিতামাতা রাত্রে কিন্তু ঘুমাতে পারে না, ওই সন্তানের পেয়েছে পিতামাতা অর্ধেক শেষ হয়ে যায়। অর্থাৎ আমরা চাই আমাদের যার যার সন্তান আছে প্রত্যেককে মাদক থেকে মুক্ত করতে, কেউ যেন মাদকে আসক্ত না হয়, এদিকে আমাদের প্রত্যেকে খেয়াল রাখতে হবে। আমাদের শিক্ষার মানটা বাড়াতে হবে, মাদক আসক্ত থেকে দূরে থাকতে হবে, তাহলে আমাদের ঘরে আমাদের সন্তানরা ভালো থাকবে। এটা যদি আমরা প্রত্যেকের জায়গা থেকে দায়িত্ব পাবো, ইনশাআল্লাহ সম্ভব না? তাহলে আর বেশি কথা বলবো না, এখন আনন্দ দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে এখানে যারা উপস্থিত হয়েছে প্রত্যেকের কাছে হিলাল ভাইকে ভাগ করে দিয়ে গেলাম। মানে হিলাল ভাই যে দায়িত্ব, এই প্রত্যেকের দায়িত্ব ভাগ করে দিতে হবে, পারবেন তো দায়িত্ব ভাগ করে দিতে? প্রত্যেকে এক একজন আজিজের বাড়ি হিলাল হতে হবে। সবাই হাত উঁচু করেন তো। প্রত্যেকে এক একজন আজিজের বাড়ি হিলাল হতে হবে। প্রত্যেকে এক একজন আমাকে যদি ভালোবেসে থাকেন তুই হতে হবে। যদি মনে করে থাকেন তুই যদি ভালো থাকে আমরা ভালো থাকবো, তাহলে অবশ্যই আপনারা ধানের শিরে কাজ করবেন। বুঝলেন তো সবাই? আপনাদের কি পরে আর আমার কিছু বলা লাগবে? যার যার জায়গা থেকে ধানের শীষে কাজ করতে হবে ঐক্যবদ্ধ, এর বিকল্প কিছু নাই। আর একটা বিষয় একটু বলি, অনেকে এই যেমন মাছেরা একটু মাছেরা অনেকে জান্নাতের টিকিট বিক্রি করতেছে, এদিকে লক্ষ্য রাখবেন।